আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসি তোমাদের আশত গল্পের 36, 37 এবং 38 পর্ব নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে, যদিও গোটা মুখোশটি দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তো। এখন তো ওনার সিঙ্গাপুরে থাকার কথা, তাহলে এখানে আসলো কি করে? বড়ই কঠিন প্রশ্ন। উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা। লম্বা ভিড় জমেছে। সকলের পেছনে ওরা। চেকিং করবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবরার এক হাতে আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমান, আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে, আর সিয়াম বসে পড়ে ফ্লোরে। মূলত আবরারের কার্যক্রমে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে, মাথা ভন ভন করে ঘুরছে। এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্টে পৌঁছে জানতে পারে সকাল 6টার ফ্লাইটে নয়, বরং 12টার ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে। এই কথা শুনে মেজাজ বিগড়ে যায় শ্যামের। সে উচ্চ স্বরে কিছু বলার জন্য প্রস্তুতি নেবে। আবরার শ্যামের কাঁধে হাত রাখে এবং বলে, চল শ্যাম, তোর মাকে নিয়ে আসি। শ্যাম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পেছন থেকে আমান বলে ওঠে, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগছে না? না বুঝি? আবরার বোধহয় বিরক্ত হল, চোখ মুখ কুচকে বলে, বউ কেমন শব্দ? আহাদ বলে, বউ একটা খাঁটি বাঙালি শব্দ। আবরার বিরক্ত হয় বোধহয়। চোখ রাঙিয়ে আমানের দিকে তাকাতেই আমান বলে, তো কি শ্যামের মতো আমরাও মা রাখবো? অবভিয়াসলি, আদ্রিতা তোদের মা, সবার মা। আমার আহাদ, ইভান দুই হাত কান চেপে অসহায় স্বরে বলে, না বলে চিৎকার করে ওঠে। আবার গম্ভীর স্বরে ধমক দেয়, স্টপ ইট, বাদরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস, সকলেই ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়। এয়ারপোর্টের হতে 10-12 হাত দূরে রয়েছে একটা শিশু পার্ক। সেটা আপাতত কুয়াশায় ঢেকে রয়েছে। থাকারই কথা। সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুম, 7টা মানেই ভোর সকাল। এখনো সূর্য মামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশা নিজেদের আস্তানায় খুঁটি গেড়ে বসে আছে। সূর্য উঠলে আবার গাছটি বোচকা নিয়ে পালাবে। ইভান শিশুদের ঘোড়ায় বসে কাঁদো কাঁদো স্বরে বলে, আদিতা আমার ক্রাশ। ভাবি ডাকতে বলল, মেনে নিতাম, কিন্তু তাই বলে মা। আমারও তাল মেলায়। মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলে। সিয়াম খিলখিল করে হেসে ওঠে, গান ধরে উচ্চ স্বরে, জলে আগুন বুকেতে দে, আগুন নিভাইয়া দে, তেরা বেড়া লাগাইয়া দিমু, সব কিছু শেষ কইরা ফেলাইয়া দিমু, মনের আগুন তুই নিভাইয়া, ওই রূপের ঝলকেতে গেছি হারাইয়া। বড়ই সুশ্রী মধুর সিয়ামের কণ্ঠস্বর। ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে, তবে এই মুহূর্তে ডিপজলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে ছাড়া না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। আহাদ বলে, আদ্রিতাকে আপু বলে ডাকবো। ইভান বলে, হ্যাঁ আমিও ভাবি ডাকবো। আমান বলে, আমিও ভাবি ডাকবো। কি সুন্দর দেখতে, আমার তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভাবি আদ্রিতার সঙ্গে, ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব, ক্যাপশনে লিখবো, এরকম একটা সুন্দর মেয়ের সন্তান চাই। সিয়াম হামি তুলে দুপা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তুলে দেয় আমানের কাঁধে, আরেক হাত আমানের সদ্য বেড়ে ওঠা ছোট ছোট দাড়ি হিতে টানতে টানতে বলে, ভাই কদিন আগে তোর হাত ভাঙলো না? সে যেই গাড়িতে ধাক্কা লেগে হাত ভেঙেছিল, সেই গাড়িখানা আবরার তাসিনের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকে বোধহয় তোর চোখ দুটো গেল। আমান চমকে ওঠে, দু পা পিছিয়ে যায়, শুকনো ঢোক গিলে। মা তাকায় আবরারের পানে। সে তাকিয়ে আছে আমানের চোখের পানে। ভয়ে কলিজা কেঁপে উঠল আমানের। তার হুড়কে বলে, মা, আদ্রিতা আমার মা, সে আমার আপন মা, রক্তের মা। আবরার বাঁকা হাসে। আমানের গালে ছোট ছোট দুটো থাপ্পড় মেরে বলে, দ্যাটস লাইক এ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে আসে। অপেক্ষায় রয়েছে আদ্রিতা এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার। দ্বিতীয়বার প্লেনে ওঠে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি পেরিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে। শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এবার বোধহয় ধমক খাবে। পাষাণ পুরুষ ধমকে বলবে, ইডিয়েট, প্লেনে উঠতে পারো না? তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজেই এক হাত জড়িয়ে ধরে আদ্রিতাকে আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে, প্লেনে ওঠার তাড়া নেই কেন মানুষের? শুধু তারাই
উঠেছে। একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠছে, ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কেন ভিড় নেই? আশ্চর্যের ব্যাপার। অতঃপর প্লেনে উঠে নিজের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে আবরার, ওদের পেছনে বসে সিয়াম, আহাদ, আমান এবং ইভান। আর কেউ নেই, গোটা প্লেন ফাঁকা। আদিতা অবাক হয়, ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, আবার তাসিন, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে। আদিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, হাতের বাচ্চা গন্ডার, ঠিকঠাক কথা বলতেও জানে না। আমরা শুনে ফেলে। মুহূর্তেই কোমর জড়িয়ে ধরে আদ্রিতার, ফিসফিস করে বলে, কথা বলতে না পারলেও রোমান্স করতে ঠিকই পারি। হাপ্পাস করে ওঠে আদ্রিতা, আপনার কালো রঙের স্যুটখানা চেপে ধরে বিড়বিড় করে বলে, এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন, সবাই দেখবে। আপনার ভুরু কুচকে বলে, কেয়ার্স। আদ্রিতার ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁত চেপে বলে, লজ্জা শরম আপনার থাকতে না থাকতে পারে, কিন্তু আমার আছে, ছাড়ুন। আবরার ছেড়ে দেয়। মুখ খুলে আবরার নিজেই সামনে থাকা মনিটর টাইপের টিভি খানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা। চোখ খুলে আদ্রিতা ঘাড় বাঁকিয়ে তাকায় আবরারের পানে। আর যদি চলে যেতাম, খুঁজে বের করতাম। রাগ বা বিরক্ত হওয়ার কথা ছিল, তবে আদ্রিতা হেসে ফেলে, এক হাতে মুখ চেপে মৃদু হাসে, মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আমার ইচ্ছে করছিল? আবরার একখানা গান সিলেক্ট করে, যারা বাহাকতে হে গানটা। সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায়, জ্বলে ওঠে নীল রাঙা লাইট। আবরার গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে ভলিউম একটু বাড়ায়। রাঙ্গা না মুঝসে মেরা সাথী হ্যাঁ, ইয়া ওয়াদা কার তেরা বিনা, মুশকিল হে জিনা মেরা, যারা যারা বাহাকতা হে মুঝসে হি, আজ তো মেরা টান বানা। যাই হোক, গানটা স্কিপ করলাম আমি। গানের তালে তালে আবরারও বোধহয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার পানে তাকায়, হাত বাড়ায়। এবার জোর করে নয়, বরং হাসকি স্বরে বলে, কাছে আসবে? আদ্রিতা আবরারের হাতের ওপর হাত রাখে। সঙ্গে সঙ্গে আবরার নিজের কোলের ওপর আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার। এবার আর এক পাশ করে নয়, বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করে বসে আছে। আবরার হাসে, সব সময় এসব কেন? আজকে গল্প করি চলুন। আবরার বিরক্ত হলো বোধহয়, কপাল কুঁচকে বলে, গল্প নেই আমার ডিকশনারিতে। 8 ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনো আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামায় আবরার। এয়ারপোর্টের মধ্যে দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। চেকিং এর ঝামেলা নেই। শ্যাম এদিক ওদিক নজর ঘোরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়, কিন্তু কোনো পরী তো দূরের কথা, একটা মেয়েও চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো? পরীর মতো মেয়েরা পুলিশ ড্রেস আপ থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত, কিন্তু সিঙ্গাপুরের সরকাররা সেটা বুঝে না। হয়তো নিরামিষ হবে তিনি। আমান সিয়াম এর কাঁধে হাত দিয়ে বলে, কিরে ভাই, মেয়ে দেখছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, নো, সিয়াম কোনো মেয়ে ডিজার্ভ করে না। আহাত পাশ থেকে বলে ওঠে, রাইট, মেয়েদের ম্যানেজ করার অ্যাবিলিটি সিয়ামের নেই, তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সিয়াম। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে, দাঁত চেপে বলে, শালা আমি মেয়ে ডিজার্ভ করি না, পরি ডিজার্ভ করি। ইভান বলে, ভাই, তোরে কোনো মেয়ে পাত্তা দেয় না, আর পরি তাকাবে তোর পানে? রাগ করতে গিয়ে ও করতে পারে না সিয়াম, আসলে তো তার পানে কোনো মেয়েই তাকায় না। পরি তাকাবে কেন? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘশ্বাস ফেলে শ্যাম, অসহায় স্বরে বলে, ভাই, ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নিব, সেটা মেখে একটু ফর্সা হব। আমান বলে ওঠে, ভাই, আমি ভাবছি তোকে ক্রিম আপার সাথেই বিয়ে দিয়ে দিব, চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমাদের হাত ধরে বলে, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামদের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানতা হাঁটার ফলে এমনটা হয়। একটুখানি ব্যথা পায়ে মৃদু স্বরে আহ বলে ওঠে। আবার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পানে তাকায়। ট্রলি খানা মাঝারি বয়সের একটা মেয়ের ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি এই শব্দটা আওড়াচ্ছে। সে সরিতে আদ্রিতার মন গলেও আবরারের মন গলে না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলেই। এখানেই শেষ নয়, উল্টে পড়া ট্রলিটিকে আরও কয়েকবার পায়ে আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয়ে এক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরার তাসিনের বাহু ধরে জড়িয়ে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাভেন্ড? আবরার জবাব দেয় না। ঝাঁকি মেরে পুলিশের হাত
হাত ছড়িয়ে দিয়ে নিচের কাঁধ থেকে। হ্যাঁ, তারপর ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে, তোর জন্য আমার বউ ব্যথা পেল, খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হামা করে কেঁদে ওঠে, দুই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলে, ওরে শালা, ঘরে তুই নিচে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস, আর বাইরে সামান্য গাছের সাথে গুতা লাগলে গোটা দুনিয়ার সকল গাছকেই উপড়ে ফেলিস। ভাই তুই সাইকো না, তুই হলি গিরগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলা ভালা, মনটা বেশ নরম, নিচে মারলে আদর আর অন্য কেউ তাকালেই মেজাজ গরম। গুরু তোমার তুলনা নেই, তুমিই বিশ্ব সেরা। আমার আব্বা বিখ্যাত প্রেমিক, সিয়াম তোর নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টানে আবরার। অতপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খুলে পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পেছনে লুকিয়ে আছে। আবার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। গভীর স্বরে বলে, জিজ্ঞাসা করে, আর ইউ ওকে? আদ্রিতা চটজলদি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার। লেটস গো। আবারও সকলে হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা গাড়ি ল্যাম্বরগিনি রাখা। গাড়ির পাশে দুজন বডিগার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবার প্রথমে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ির থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলে গাড়িতে বসে পড়ে। আদিতা হা করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিংয়ে সেরা, তাই সেই গাড়ি চালানোর প্রস্তুতি নিচ্ছে। আদিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে, হেই দাঁড়িয়ে আছে কেন, এসো। আদ্রিতার শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথে আবরার স্টার্নিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করে ঘুমিয়ে ঘুমিয়ে এখন আর ঘুম আসছে না। আবরার আবার পাশে বসে থাকা বোরিং মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না। যেচে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে আর আদ্রিতা লজ্জায় আত্মরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুরের দেশটাকে উপভোগ করতে করতে চায়। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলির মধ্যে মেরিনা বাই সেন্টস অন্যতম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসবহুল হোটেল হিসেবে পরিচিত। মারিনা বাই সেন্টস হোটেলটি 54 তলা বিশিষ্ট এবং এটি একটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটি বিশাল ছাতার পুল দরজা রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলির মধ্যে অন্যতম। 4GB থেকে জেনেছি আমি। দীর্ঘ এক ঘন্টা জার্নি করে পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতার নামার প্রস্তুতি নেয়। সিট বেল্ট খুলে ফেলে তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা। ফার্স্ট ফিরে আবরারের মুখ পানে তাকায়। বড় ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পল্লব টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে বলতে যায়, আর তার আগে আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। জানো প্লেনে কত কষ্ট কন্ট্রোল করেছি। আমি চাচ্ছি আজকে এক্ষুনি তোমায় দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমি আসি। বাকিটা শেষ করার আগে আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলে, আই ফাক ইডিয়েট। তারপর পকেটে হাতে ফোন বের করে গাড়ির সিট ব্যাগ হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তার থেকে সিম কার্ড বের করে ফোনে সেট আপ করে নেয়। তারপরে কল করে কোনো এক নাম্বারে, বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো, বাসর হবে কনফার্ম, সব কিছু সেট আপ করো কুইক বলেই কল কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হয়ে বলতে চাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আমার মনেই পড়ে না। হতাশ আদ্রিতার মনে মনে নিজেকে এক দরফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পাই সাদা রঙের রুম খানায় লাল হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইন বোর্ড টাঙানো, তার মাঝখানে লেখা, আবরার লাভ আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসে না, কাপল হওয়ার সুযোগ হলো না। কেন? কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না। মেয়েরা সব সময় ভোলা ভালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে শ্যাম, আর আবরার এবং আদ্রিতার বাসর ঘরের খাট গোছাচ্ছে।
গোটা কক্ষ সাজানো হলে ও বাকি রয়েছে গোটা খাটটা। মেরিনা বাই সেন্টস হোটেলের 20তম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে এবং তার পাশের রুমটা সিয়ামের সব বন্ধুরা মিলে একই কক্ষে রাত্রি যাপন করবে। আবরারের কক্ষের বিশেষত হচ্ছে এই কক্ষের সঙ্গে বিশাল বড় আকারের পাহাড় রয়েছে এবং সুইমিং পুল রয়েছে। আহাত, ইভান এবং আমান সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বললে ভুল হবে। বড় বড় অক্ষরে লিখেছে হ্যাপি ফুলসজ্জা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের ওপর লিখেছে বাসর সেরে এখানে গোসল করে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবার আদ্রিতাকে নিয়ে টনির দেওয়া লোকেশনে চলে গিয়েছিল। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছু জানে না। টনির দেওয়া লোকেশনে খুব বেশি দূরে নয়। এই হোটেলের নিচ তলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই শপিং মলে তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে, শি ইজ মাই ওয়াইফ, দেখে রাখবেন। বড় বড় পা ফেলে চলে যায়। আদিতা কিছু বলার সুযোগটাও পায় না, গাল ফুলিয়ে আবরারে চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রঙের রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে এক নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর বড় ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধুটা এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার, কপাল কুঁচকে নজর ফিরিয়ে নেয়। বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 হাত মেলে বসে আছে টনি। কালো রঙের জুতোয় পরা 5 জোড়া সামনে টি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি মুচকি কুটির হাসলো। চোখে থাকা কালো রঙের সানগ্লাসটা খুলে বলে, আবরার তাসিন, এসে যে বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশে একটা চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরি আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুঁড়ে মারে ডান পাশে। মুহূর্তে একজন গার্ডের চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখে বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে। গলা কাটা মুরগির মতো ঝটপট করতে নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চাইতে থাকে। টনি তাকায়, টি টেবিলে হতে পা নামিয়ে ফেলে। হাতখানা সানগ্লাস হতে ফসকে পড়ে ফ্লোরে। বাকি গার্ডগুলো অবাক হয়। কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনি গলা কাঁপছে। তিনি শুকনো ঢোক গিলে বলে, একা এসেছো আবরার তাসিন? আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধহয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের ওপর পা রাখে। টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখো। টনি জিভ দ্বারা ঠোঁট বেজায়। ইতিমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসিনের সেটা ভালোই জানেন সে। তাই নতস্বরে বলে, মারলে কেন তাকে? আমার বউয়ের পানে তাকিয়েছিল, যেই তাকাবে তার চোখ তুলে ফেলবো। ইয়েস, কিন্তু কেন? তুমি আবরার তাসিন, হাজারো মেয়ে তোমার জন্য পাগল। তাহলে তুমি একটা মেয়ের জন্য পাগলামির মানে কি? কিন্তু কি আছে তার মধ্যে? আহামরি সুন্দরও না সে, তোমার উপযুক্ত নয়। আবরার দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়েরই মাঝে আমি গোটা দুনিয়ার সৌন্দর্য সুখ দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, সে আমার বাপ হোক বা বন্ধু। তার কিছু বলার সাহস পায়নি টনি। অথচ আবরার তাসিনকে ট্যাবে ফেলানোর কতই না ফন্দি এসেছিল, যার দলিল বানিয়ে এসেছে। আদিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইন নিবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আসিফের সাথেও প্ল্যানিং করে ফেলেছে। অথচ আবরার তাসিনের মুখ দেখেই প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে? টনির এই ভাবনার মাঝে আবরার বলে ওঠে, সিঙ্গাপুরে তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসিন নয়। নিক বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরের কাজের অভাব রয়েছে, অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে। তাকেই তুলে এনেছে আমান, আহাত, শ্যাম এবং ইভান। আবরার সামনে সবাই নিচের অ্যাপার্টমেন্টে ঢুকেছে, এখনো ফ্রেশ হয়নি। আদিতার কক্ষে ঢুকে বড় বড় নয়নে চারিপাশে
চারিপাশে ঘুরে দেখছে। তখনই ওরা ঘরে ঢুকে পড়ে। হুজুরকে সোফায় বসায়। আবরার ভুরু বাঁকিয়ে তাকাতেই সিয়াম বলে, অমন করে তাকাবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদিতা চমকায়, লোকটাকে বিয়ে করতে হবে, তাও আবার এক্ষুনি, কোনো প্রিপারেশন ছাড়া? এই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনলো, পরার সময় দিবে কি? আবার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে। শার্ট দুইখানা বোতাম খুলে সোফায় গা এলিয়ে দেয়। হুজুর বোধ হয় একটু ভয় পেল, শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলল। সিয়াম একগাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন, আব্বা কাবিন দিবে কত, লিখবে কত রে? 10 কোটি নাকি 20 কোটি নাকি 30 বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠেন, 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে, কাজের হাতে উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন কি লিখবো আমি? আবরার আবজিদার পানে তাকিয়ে বলে, আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহা বিরক্ত। বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না, শর্টকাটে বল, তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। আবরার বলে, কলিজাটা দিয়ে দিলাম আজিতাকে, ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটা আমাদের বিয়ের কাবিন। তো আজকের গল্পটি এই পর্যন্ত। পরবর্তী পার্ট খুবই স্পেশাল, ওটা যদি পেতে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।